আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। শুরু হচ্ছে আজকে পার্ট 3, ধারা 53 থেকে 75 আলোচনা করব। এটা ব্যাচ 2 এর ক্লাস চলছে। ব্যাচ 1-এ কিন্তু খুবই খুবই ডিটেইলে পড়ানো আছে। আমি ক্লাস শেষে ব্যাচ 1 এর যে ভিডিও সেগুলো দিয়ে দিব এবং ব্যাচ 2 এর ভিডিও তো পাবেনই। তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে 53 থেকে 75, দণ্ড সম্পর্কিত বিধান মানে পানিশমেন্ট সম্পর্কে এখানে বলা আছে। পানিশমেন্ট কি কি দেওয়া যাবে, দণ্ডবিধিতে কি কি পানিশমেন্টের বিধান বর্তমানে বলবৎ আছে, এবং এই বিধানগুলো কিভাবে দিতে হবে, অর্থদণ্ড আদায়ের নিয়ম কি, এটসেট্রা এটসেট্রা, মানে সমস্ত বিধান এখানে দিয়ে দেওয়া আছে। এই জায়গায় যেটা বলা আছে মোটামুটি সিআরপিসির সাথে কম্পাইল করে মানে কিছু বিধান দেওয়া আছে। এখানে কিছু কিছু বিধান আছে সিআরপিসি তেও আছে, আবার এখানেও আছে, মানে সিআরপিসির সাথে ওভারল্যাপিং হবে এখানে কিছু কিছু জায়গায়। আমি বলে দেবো, একটু কানেক্ট করে দিব। বিশেষ করে এ আইন পড়ানোর সময় তো বলবোই, আবার সিআরপিসি পড়ানোর সময় আমি বলেই দেবো যে হ্যাঁ পেনাল কোডের এই জায়গাতে আছে, মানে সিআরপিসি পড়ার সময় আরো ভালো বুঝতে পারবেন। কারণ সিআরপিসি আমি শেষের দিকে পড়াবো, আর আগে যেহেতু পেনাল কোড পড়াচ্ছি তখন আমি সেটা বলে দেবো যে আপনাদের মনে আছে কি যে পেনাল কোডে এত ধারাতে এটা পড়েছিলাম, এইভাবে একটু লিঙ্ক করে দিব। তো এই যে তৃতীয় অধ্যায়, যদি আপনাদের এই যে 2025 সালের সর্বশেষ পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে কোন অধ্যায়ে মানে জন শান্তি বিরোধী অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটা ছিল 8ম অধ্যায়। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন অধ্যায়ে দণ্ড সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে বা পানিশমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। উত্তর হবে তৃতীয় অধ্যায়। প্রথম ধারা হচ্ছে তৃতীয় অধ্যায়ের 53, দণ্ডসমূহ বা শাস্তিসমূহ, ইংরেজি হচ্ছে পানিশমেন্টস। মোট 5 প্রকার দণ্ড বর্তমানে বলবৎ আছে। এই যে পাঁচ, হাতের পাঁচ, এই 5 প্রকার শব্দ কিন্তু মনে রাখবেন। এবং এই 5 প্রকার এমসিকিউ, রিটেন, ইভেন ভাইভাতেও প্রচুর প্রশ্ন হয়। মৃত্যুদণ্ড প্রথমে, সবচেয়ে বড় দণ্ড বাংলাদেশের মৃত্যুদণ্ড। বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসির মাধ্যমে। দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ। তৃতীয়ত কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট। এই কারাদণ্ড আবার 2 ধরনের হয়, একটা সশ্রম বা রিগোরাস, যেটা কঠোর শ্রম সহকারে, এখানে শ্রম করতে হয়। যারা একটু শক্ত সামর্থ্য গায়ে শক্তি আছে তাদেরকে সশ্রম কারাদণ্ড দেয়। যারা মহিলা বা খুবই বৃদ্ধ তাদেরকে সাধারণত সশ্রম কারাদণ্ড কম দেয়, দ্যাট ইজ উইথ হার্ড লেবার। আর ক্ষয় হচ্ছে বিনাশ্রম বা সিম্পল কারাদণ্ড। তবে আইনে যদি শুধুমাত্র সশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান থাকে তাহলে তো সশ্রম না দিয়ে উপায় নাই, কোনো অপশন নাই। 4 নম্বরে আছে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত মানে ফরফেচার অফ প্রপার্টি। সিভিল মামলায় ক্রোক করা হয় সম্পত্তি। ক্রোকের ইংরেজি হচ্ছে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি। একটু পার্থক্য আছে। আপনার একজন অপরাধী তার সম্পত্তি নিয়ে নিল, এটা ফরফেচার অফ প্রপার্টি। সম্পত্তি বাজেয়াপ্ত করা বা ফ্রিজ করে রাখা। ব্যাংকে টাকা আছে, টাকা সে লেনদেন করতে পারবে না, টাকা উত্তোলন করতে পারবে না, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো, এটা একটা হচ্ছে ফরফেচার। আচ্ছা, ক্লাস রুটিন আমি প্রতিনিয়ত বলে দিব। আপনাদের যতদিন না নতুন নোটিশ আসছে হয়তোবা আমি ফিক্সড ক্লাস রুটিন দিতে পারবো না। কি কারণে, হয়তোবা কাল পরশুর মধ্যেই রুটিন চলে আসবে, যেহেতু 29 নভেম্বর আপনাদের পরীক্ষা হচ্ছে না। আমি পড়াচ্ছি 53 ধারা, আপনি ক্লাস রুটিন নিয়ে কথা বলছেন। এটা আমার জন্য একটু বিব্রতকর। আপনি মেসেজ দিবেন যদি সমস্যা হয়। আমি যখন বলে দিলাম যে 10 মিনিট আগে বলে দিয়েছি, ওই সময় মেসেজ দিতেন যে স্যার আমি কোনটা ফলো করব। আগের ক্লাস রুটিন না, এভাবে চলবে। 5 নম্বর হচ্ছে অর্থদণ্ড বা ফাইন। আর তার আগে বলছিলাম যে সম্পত্তি বাজেয়াপ্ত বা ফরফেচার অফ প্রপার্টি। ক্রিমিনাল মামলায় কারো সম্পত্তি যদি আদালত বাজেয়াপ্ত করে সেটা ফরফেচার অফ প্রপার্টি, মানে এখানে আদালতের আওতায় চলে যাবে। তারপরে আদালত সিদ্ধান্ত নেবে যে এই সম্পত্তির কি হবে। আর সিভিল মামলায় সেটা হচ্ছে ক্রোক করা হয়, ক্রোক করে রেখে দেয় কিছুদিন, তারপরে অকশনে বিক্রয় করতে পারে। ক্রিমিনাল মামলাতেও কিন্তু অকশন হয়, সেটা সিভিল প্রসিডিওর অনুসারেই করা হয়। কিছু কিছু বিধান সিপিসি এবং সিআরপিসির ম্যাচ করবে, ওভারল্যাপিং হবে। শেষে অর্থদণ্ড, এটাকে ফাইন বলা হয়। অনেক সময় জরিমানা শব্দটা ব্যবহার করা হয়, আসলে জরিমানা ব্যবহার করলেও ক্রিমিনাল মামলায় জরিমানা বলা হয় না। জরিমানা বলতে সিভিল মামলার ক্ষেত্রে বোঝায় যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে টাকাটা পায়। ক্রিমিনাল মামলায় যদি ফাইন শব্দটা বলা হয়, কোনো আসামির মনে করেন 10,000 টাকা অর্থদণ্ড করা হলো, এই অর্থদণ্ড যদি আদায় হয় এই টাকাটা সরকারি রেভিনিউ মানে সরকারি খাতে চলে যাবে। কিন্তু রায়ে যদি বলে দেয়, রায় বিচারক যদি বলে দেন
যে এই 10,000 টাকা অর্থদণ্ড ভিকটিম পাবে, যেহেতু তার চিকিৎসায় খরচ হয়েছে, মামলা করতে খরচ হয়েছে। এটা উল্লেখ করে দিলে তবেই ভিকটিম পাবে, না হলে যদি উল্লেখ না থাকে এই টাকাটা সরকারি কোষাগারে মানে রেভিনিউ হিসেবে এটা সরকার পাবে। কেন সরকার পাবে? কারণ সরকার আপনার মামলা চালিয়ে দিল, তাহলে আপনি সরকারকে এই টাকাটা, সরকার তার যে বিচারক বা বিচার বিভাগ, এই বিভাগের মাধ্যমে একটা রেভিনিউ ইনকাম করছে। আচ্ছা, ব্যাখ্যা বলা হচ্ছে 53 ধারার ব্যাখ্যায় বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, মানে যাবজ্জীবন কখনো কাউকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে না, তাহলে তো লস। কিভাবে লস? সারা জীবন বসে বসে খাবে জেলখানায়, তা হবে না। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে তাকে কোনো না কোনো কাজ করে খেতে হবে ভিতরে, তার সামর্থ্য অনুসারে কাজ দিবে। আর আরেকটি দণ্ড ছিল আগে, যেটা বাতিল হয়েছে, বাট বাতিলকৃত দণ্ড হচ্ছে দ্বীপান্তর, ইংরেজি হচ্ছে ট্রান্সপোর্টেশন। তাহলে আগে 6 প্রকার ছিল, এখন 5 প্রকার। 53 কারাদণ্ড উল্লেখের ব্যাখ্যা: যাবজ্জীবন যে দ্বীপান্তর, সেটা কিন্তু এখন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য হবে, এবং স্বল্পকালীন দ্বীপান্তর রদ হবে। আচ্ছা, এই 53 এই ধারাটি কিন্তু আমরা আইন পড়ছি 1860 সালের আইন। তো 1860 সালের যখন এই আইন ছিল, এবং পরবর্তীতে যখন 53 ধারা সংশোধন করে এই যে দ্বীপান্তর বাতিল করা হলো, যখন দ্বীপান্তর বাতিল করা হয়েছে ওই সময় কিছু কিছু ব্যক্তি দ্বীপান্তর সাজার অন্তর্ভুক্ত ছিল। ওই সময় যারা দ্বীপান্তর সাজা ভোগ করছিলেন তাদেরকে দ্বীপান্তর থেকে এই যে যাবজ্জীবন কারাদণ্ড এবং স্বল্প মেয়াদের কারাদণ্ড, যেটা স্বল্প মেয়াদী দ্বীপান্তর ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ অল্প মেয়াদে যারা দ্বীপে ছিল তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, মানে দণ্ড মানে রদ করে দেওয়া হয়েছে, তার মানে মুক্তি পাবে তারা। আর যেটা দীর্ঘমেয়াদী বা যাবজ্জীবন কারাদণ্ড দ্বীপান্তর ছিল, সেটাকে কনভার্ট করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড করা হয়েছিল। এইটা যখন আইন তৈরি হলো, তারপরে 53 ধারা যখন সংশোধন করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, ওই সময় এটা সিদ্ধান্ত হয়। তার মানে ওই সময় হয়তো বা দ্বীপান্তর দেওয়া হতো, এবং কিছু দ্বীপান্তর ভোগকৃত ব্যক্তি ছিলেন ভারতীয় উপমহাদেশে তখন, যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক ছিল। তার মানে এই 53 ধারাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে একটু আপনাদের জানার জন্য রেখেছি। রিটেনে আপনাদের হেল্প হবে। রিটেনে যদি প্রশ্ন আসে সাদা সম্পর্কিত 52, 53, 53 আলোচনা করলেই হয়ে যায়, 5 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল রিটেন। এইভাবে আমার রিটেন নোটে প্রায় এইভাবে আছে, কিছুটা পরিবর্তন। 54 মৃত্যুদণ্ড হ্রাসকরণ, মানে কাউকে ডেথ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ দেওয়া হয়েছে, ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটাকে কমিউটেশন, কমিউটেশন মানে কমানো। সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। মানে যে অপরাধী তার সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করলে আপত্তি জানাবে? কোনো আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসি থেকে বলা হলো আপনাকে ফাঁসি না, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, অথবা 20 বছরের কারাদণ্ড দেওয়া হলো, সে তো খুশি হবে, মৃত্যুর মুখ থেকে ফেরত আসলো। 55, সবকিছু ঠিক আছে? শোনা যাচ্ছে কামরুজ্জামান ভাই? জি 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 স্যার, ঠিক আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে মাঝে মধ্যে আপনার ওখান থেকে একটা নয়েজ আসছে, হয়তো বা আপনি নড়ছেন বা আপনার মাইক্রোফোনটা নড়াচড়া করছে ঘর্ষণের কারণে, একটু সতর্ক হন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। 55, যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। তাহলে এর আগে 54-তে দেখলাম মৃত্যুদণ্ড কমাবে, 55-তে যাবজ্জীবন কারাদণ্ড কমাবে, কমিয়ে অনূর্ধ্ব 20 বছর পর্যন্ত করতে পারবে, সেটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে, এতটুকুই। 55 রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। আচ্ছা, এই যে 54, 55 যে ক্ষমতা, এটা কে করবে? সরকার। সরকার মানে ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদে কিছু মন্ত্রী থাকেন এবং প্রধানমন্ত্রী থাকেন, এটা হচ্ছে সরকার। আর রাষ্ট্রপতি কিন্তু ভিন্ন, রাষ্ট্রপতি কিন্তু ক্যাবিনেটের অংশ না, রাষ্ট্রপতি আলাদাই। তো রাষ্ট্রপতিরও তো কিছু কি আছে, ক্ষমতা আছে। তাহলে 54 এবং 55 ধারায় যে সরকারের যে ক্ষমতা আছে, ঠিক সেম ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিরও থাকবে। সেটাই বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব মানে কমানো বা বিলম্বন করা। দণ্ড বিলম্বন মানে মনে করেন যে জেল হলো, সে 2 বছর পর থেকে জেল খাটবে, 2 বছর বাইরে থাকবে, এটা বিলম্বন। বা দণ্ড মওকুফ, এর অধিকার খর্ব করবে না, তাহলে এটাকে বলা হয় সেভিংস ফর প্রেসিডেন্টস প্রিগোরেটিভ। তাহলে প্রেসিডেন্টকে একটা প্রিগোরেটিভ সম্মান সূচক ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা 54, 55 সরকার যেরকম ক্ষমতা আছে ঠিক একই ক্ষমতা 55 এতে দেওয়া হয়েছে।
সিআরপিসি তে সেম জিনিস 54, 55 এবং 55 এ রিপিট হবে, আপনারা মনে রাখবেন, অথবা ক্লাস শেষে একটু দেখে নেবেন সিআরপিসি। আচ্ছা, 57, দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয়ে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। আনোয়ার ভাই কি বলছেন? স্যার, জি স্যার। হ্যাঁ বলেন। রাষ্ট্রপতি কি একটা ধরেন মৃত্যুদণ্ড আসামি কি একবারে খালাস দিতে পারবে? এই ক্ষমতা আছে? পার- পা- পারবেন, হ্যাঁ ক্ষমতা আছে। পারবে না? হ্যাঁ, জি স্যার, ওটাই। রাষ্ট্রপতি পারবেন। দেখবেন যারা মৃত্যুদণ্ড পায় তারা আপিল করে, আপিল করার পর কাজ হয় না, সরকারের কাছে আবেদন করে, তাও কাজ হয় না, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে আবেদন করে। জি স্যার। রাষ্ট্রপতির কাছে আবেদন করলে যে রাষ্ট্রপতি ক্ষমা করে দিবে তা না। হ্যাঁ, এত সহজ না এটা। এখানে কি আচ্ছা, ধর্মঘট? ধারা ধারা 60, 57 ধারায়, ও সরি 57 ধারা শেষ হয়নি। ধারা 57 বলছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয় যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। আচ্ছা, কেউ যদি বলেন যে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেই সে 30 বছর ভোগ করে বের হয়ে আসবে, এটা কি সঠিক? এটা সঠিক নয়। তাহলে 57 ধারার মূল বক্তব্য হচ্ছে, মনে করেন কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, দেওয়ার পরে বলা হলো যে যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তার মানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে, আবার 1 লক্ষ টাকা অর্থদণ্ডও দিতে হবে। এবং 1 লক্ষ টাকা যদি অর্থদণ্ড না দেয় তাহলে অনাদায়ে তাকে আরো কারাভোগ করতে হবে। তো অনাদায়ে যে কারাভোগের যে নিয়ম, সেটা কিন্তু 4/1 ভাগ, মানে যতটুকু কারাদণ্ড দেওয়া হলো তার 4/1 ভাগ কারাদণ্ড ভোগ করতে হয়, অর্থদণ্ড অনাদায়ে। তো যাবজ্জীবন বলতে কোনো মানুষ হয়তো বা আর 5 বছর বাঁচবে, কোনো মানুষ 10 বছর বাঁচবে, কোনো মানুষ 20 বছর বাঁচবে, কোনো মানুষ হয়তো বা একদিন বাঁচবে। কারণ কারো তো জীবনের গ্যারেন্টি নাই কখন মৃত্যু চলে আসে। তো যাবজ্জীবন কারাদণ্ডকে কি ধরতে হবে? স্ট্যান্ডার্ড হচ্ছে 30 বছর ধরতে হবে। তাহলে 30 বছর ধরলে, যদি যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অর্থদণ্ড থাকে, ফাইন থাকে, তাহলে যাবজ্জীবনকে 30 বছর যদি আমি ধরি 57 ধারা অনুসারে, তাহলে 30 বছরকে 4/1 ভাগ যদি আমি করি তাহলে 7.5 বছর হয়। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড এবং কোনো অর্থদণ্ড থাকলে সেটা অনাদায়ে সর্বোচ্চ 7.5 বছর কারাদণ্ড আরো অ্যাড করা যাবে। এখন এটা প্রশ্ন করতে পারেন যে যাবজ্জীবন আমি দিলাম, আবার 7.5 বছর কেন, কিভাবে অ্যাড হবে? সে তো এমনিতে যাবজ্জীবন ভোগ করছে। যাবজ্জীবন কারাদণ্ড বাস্তবে কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে আমৃত্যু, মানে মৃত্যুর আগ পর্যন্ত, আর আরেকটা সিম্পল যাবজ্জীবন। সিম্পল যাবজ্জীবন যদি হয়, বলতে শুনেছেন যে আহ, জেলখানায় 9 মাসে বছর, জেলখানায় 9 মাসে বছর। আসলে এটার ব্যাখ্যা হচ্ছে এরকম, কোনো ব্যক্তি যদি ভালো ব্যবহার করে ভেতরে, তাহলে জেলারের একটা কি আছে, ক্ষমতা আছে, যে কোনো ব্যক্তিকে রিকমেন্ডেশন দিতে পারে যে একজন এই ব্যক্তি মিস্টার রহিম, ইনি খুব ভালো মানুষ, জেলখানে এসে সে সকল নিয়ম কানুন মেনে চলে, অতএব প্রতি বছর তাকে 3 মাসের একটা রেয়াদ দেওয়া হোক, মানে 3 মাসের কারাভোগ থেকে মুক্তি দেওয়া হোক। তাহলে প্রতি বছরে তাকে 9 মাস ভোগ করতে হবে, 9 মাস পরে বাকি 3 মাস তাকে কি হবে, মাফ হয়ে যাবে। এটা যদি জেলার রিকমান্ড করে যে এই বছর সে ভালো ব্যবহার করছে, এই বছর 1 বছরে 12 মাস না, তাকে 9 মাস ভোগ করলে হবে, বাকি 3 মাস মাফ হয়ে গেল, এটা জেলার রিকমান্ড করে সরকারের কাছে পাঠায়, সরকার এটা ফাইনালি কি করে অ্যাপ্রুভ করলে এটা তাই হয়। তো যদি এরকম করতে করতে আবার যে যাবজ্জীবন কাটানোর জন্য আছে, আমৃত্যু না যাবজ্জীবন শুধু, তখন দেখাচ্ছে সে 5 বছর, 10 বছর, 20 বছর ভোগ করার পরে, 14 বছর ভোগ করার পরে হয়তো বা জেলার এইভাবে রিকমেন্ডেশন দিচ্ছে যে ইনি ভালো, তাহলে বিশেষ বিশেষ দিনে রাষ্ট্রপতির কাছে কিছু আবেদন যায়, এটা রিকমেন্ডেশন করে কে? জেলার, যে এই ব্যক্তিরা ভালো, এই বিশেষ বিশেষ দিনে, বিশেষ করে জাতীয় দিবসে বা ঈদের সময় কিছু ব্যক্তিকে কি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক, কারণ এরা ভালো, এরা যথেষ্ট কি করেছে, ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ভালো মানুষ এটার পরিচয় দিয়েছে, হয়তো বা কোনো কারণে অপরাধে জড়িয়ে গিয়েছিল, ভুল করেছিল, অথবা হয়তো মিথ্যা মামলায় সে দোষী হয়েছে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল, 10 বছর ভোগ করার পরে বাকিটা তার মাফ হয়ে গেল, এরকম ঘটনা ঘটে। এখন ওই যে যাবজ্জীবনের জন্য যদি 10 বছর ভোগ করে, তাহলে বাকি 7.5 বছর যদি দেয়, সেটার জন্য তাকে তো কিছুটা ভোগ করতে হবে। এই কারণেই এই 30 বছর ধরতে হবে, অর্থদণ্ড অনাদায়ে হিসাব করার জন্য। এটাকে বলা হচ্ছে দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয়। একটু পরে আরো কিছু সেকশন যুক্ত হলে এটা বুঝতে পারবেন।
এই যে 64 65 পড়লে বুঝতে পারবেন, একটু অপেক্ষা করেন। ধারা 60, কারাদণ্ড প্রকৃতি আদালত তার বৈচারিক ক্ষমতা অনুসারে, মানে আদালত বিচার করে করে অভ্যস্ত, একটা কি এক্সপিরিয়েন্স হয়। তো সেই অনুসারে, এই দক্ষতা অনুসারে কোনো অপরাধীকে সম্পূর্ণ সশ্রম কারাদণ্ড দিতে পারে। মনে করেন 5 বছরের কারাদণ্ড দিল, পুরোটাই সম্পূর্ণটাই সশ্রম, কিংবা সম্পূর্ণটাই বিনাশ্রম দিতে পারে। অথবা যদি মনে করেন যে 5 বছর কারাদণ্ড দিল, 5 বছরের মধ্যে 3 বছর সশ্রম, বাকি 2 বছর বিনাশ্রম, এটাও করতে পারে। আদালতের ইচ্ছা যে সম্পূর্ণ সশ্রম দিবে, সম্পূর্ণ বিনাশ্রম দিবে, না সশ্রম বিনাশ্রম মিক্সড করে দিবে, সেটা আদালতের ইচ্ছা। এবং এই ইচ্ছাটা বিচারিক ক্ষমতা অনুসারে, সরি বিচারিক দক্ষতা অনুসারে, মানে বিচার করতে করতে একটা দক্ষতা তৈরি হয় যে আসামি কেমন, আসামির বয়স কেমন, আসামির শক্তি সামর্থ্য কেমন, তার উপর ডিপেন্ড করে আদালত দেয়। কিন্তু হ্যাঁ, এখানে যে শাস্তির ধারা, সেখানে দণ্ডের পাশে কি লেখা আছে, সশ্রম না বিনাশ্রম না যে কোনো, তার উপর ডিপেন্ড করে। তার মানে ষাট ধারা আদালতকে একটা ইচ্ছাধীন ক্ষমতা দিচ্ছে যে আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, যদি ধারাতে উভয় প্রকার শাস্তির বিধান থাকে। 63, অর্থদণ্ডের পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন, এই পরিমাণ কত দিতে পারবে। এখানে পুরো একটা ইংরেজি সেন্টেন্স দিয়ে রেখেছি, পুরো ইংরেজি সেন্টেন্সটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু ফাঁকা জায়গা রাখবে কোথায় শূন্যস্থান, আনলিমিটেড, মানে অর্থদণ্ড আনলিমিটেড দিতে পারে যদি উল্লেখ না থাকে কোথায়, ধারাতে। এখন আবার ম্যাজিস্ট্রেট কোর্টের কিন্তু অর্থদণ্ড দেওয়ার পরিমাণটা ছিল, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 10,000 দিতে পারতেন, লেটেস্ট অ্যামেন্ডমেন্ট অগস্ট 10 2025 অনুসারে 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারছেন, সরি 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারছেন, 10,000 টাকা থেকে বেড়ে 5 লক্ষ হয়ে গেছে। তো এই যে বেড়ে গেছে, কিন্তু যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং জেলা জজ আনলিমিটেড দিতে পারেন, মানে যত খুশি তত, যদি উল্লেখ না থাকে পরিমাণ। যদি পরিমাণ উল্লেখ থাকে ধারাতে, তাহলে সেটাই। এখানে বলছে বাট শ্যাল নট বি এক্সেসিভ। তাহলে অর্থদণ্ডের পরিমাণ বা অ্যামাউন্ট অফ ফাইনের জন্য দুইটা কথা লেখা আছে, 1 নম্বর হচ্ছে আনলিমিটেড, আর 2 নম্বর হচ্ছে বাট শ্যাল নট বি এক্সেসিভ। এই দুইটা শব্দ ইংরেজিতেও আপনাকে মনে রাখতে হবে এবং বাংলাতেও মনে রাখতে হবে। বাংলা কি, কোনো সীমা থাকবে না, কোনো সীমা থাকবে না, এর অন্যভাবে অল্প কথায় লিখলে হবে সীমাহীন। তবে অত্যাধিক, অতিরিক্ত বা অত্যাধিক হবে না। তার মানে আমি আনলিমিটেড দিতে পারবো, কিন্তু এত বেশি দিব না যে আসামির দেওয়া আবার টাফ হয়ে যাবে। এখন আসামি একজন রিক্সা চালক, তাকে যদি আমি 1 কোটি টাকা অর্থদণ্ড দিই, এটা আনলিমিটেড ঠিক আছে, কিন্তু একটা রিক্সা চালক যার কোনো অর্থ সম্পত্তি নাই, দিন আনে দিন খায়, সে 1 কোটি টাকা কিভাবে দিবে, সেটা তো হাস্যকর হয়ে যাবে। তাহলে তার জন্য এটা অত্যাধিক হয়ে যাবে। মামলার প্রকৃতি এবং আসামির সামর্থ্য দেখতে হবে। ধারা 64, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, মূল কারাদণ্ডের সাথে কিছু অতিরিক্ত কারাদণ্ড অবশ্যই যুক্ত করতে হবে। আমরা পড়ছিলাম 57 ধারায় যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তো যদি 1 লক্ষ টাকা বা 10,000 টাকাও যদি অর্থদণ্ড থাকে, এর সাথে তো অতিরিক্ত কিছু কারাদণ্ড যুক্ত করতেই হবে। 64 ধারার দাবি হচ্ছে যদি টাকার দেওয়া থাকে ফাইন, এই ফাইন না দিলে তার জন্য কিছু না কিছু পরিমাণ তাকে ভোগ করতে হবে, 1 মাস হোক 2 মাস হোক। কেন? যদি অপশনটা না থাকে, সে টাকাই দিবে না, মানে টাকা কালেকশনই তো হবে না। কারণ আমি টাকা দিলেও যা, না দিলেও তাই। টাকা দিলে আমি 2 মাস কম কারাভোগ করবো, আর টাকা না দিলে আমাকে 2 মাস অতিরিক্ত ভোগ করতে হবে। এই যে 2 মাস অতিরিক্ত কারাভোগ করতে হবে বলেই তো টাকা দিবে। লজিকটা ধরা গেল? জি স্যার। 64 ধারার লজিক বুঝতে পেরেছেন? জি জি। তাহলে 64 ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারা। কারণ এই ধারা যদি না থাকতো, তাহলে কেউ টাকাই দিত না, মানে ফাইনটা কখনো কি হতো না, লেভি হতো না, লেভি মানে কালেকশন হতো না। 65, কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হলে, আচ্ছা, কিছু কিছু মামলায় কারাদণ্ড দিল, অর্থদণ্ড দিল, তাই তো। মনে করেন 2 বছরের কারাদণ্ড, 10,000 টাকা অর্থদণ্ড। অর্থদণ্ড অনাদায়ী সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 মানে 4/1 অংশের বেশি হবে না, তবে কম হতে পারে। এর আগে আমি বললাম যে 30 বছরে 4/1 7.5 বছর, তার কম হবে কিন্তু অত্যধিক হবে না। এখন কাউকে যদি 10,000 টাকা ফাইন দেয়, তাহলে এটার 4/1 এবং মনে করেন যে 10,000 টাকা ফাইন দিল এবং সেই সাথে দিয়েছে মনে করেন যে
4 বছরের কারাদণ্ড, 4 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড। সেই ক্ষেত্রে এই যে কারাদণ্ড দিয়েছে কত, 4, এই 4-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে ওই যদি 10,000 টাকা না দেয় তাহলে 4 বছরের সাথে আবার 1 বছর যুক্ত হবে, 4 ভাগের 1 ভাগ হিসাবে 1 বছর। যদি কাউকে 8 বছরের কারাদণ্ড দেয় তাহলে 2 বছর যুক্ত হবে সর্বোচ্চ, এর কম দিতে পারে, বেশি দেওয়া যাবে না। আশা করি 65 ধারার প্রথম বক্তব্য বুঝতে পেরেছেন। মূল কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সমষ্টি উক্ত অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডকে মানে অতিক্রম করবে না। আচ্ছা, এটা বিষয়টা আবার দেখেন। মনে করেন যে আমি কারাদণ্ড দিলাম বিচারক হিসাবে, আবার অর্থদণ্ড অনাদায়ে একটা কারাদণ্ডের উল্লেখ করলাম। এখন মনে করেন যে পেনাল কোডের 379 ধারার অপরাধ, 379 ধারায় কারাদণ্ড হচ্ছে 3 বছর। এখন আমি কারাদণ্ড দিলাম 2 বছর, আর কারাদণ্ড অনাদায়ে আবার মানে অর্থদণ্ড দিলাম এবং কারাদণ্ড অনাদায়ে আমি আবার কি দিচ্ছি, 2 বছরের কারাদণ্ড দিচ্ছি, তাহলে 2 2 4 বছর হয়ে গেল। এটা কিন্তু করা যাবে না, কারণ ওই ধারাতে সর্বোচ্চ 3 বছরই দেওয়া যায়। আইনে বলছে সর্বোচ্চ অনধিক বা ম্যাক্সিমাম 3 বছর, তাহলে আমি এই 2 আর 2 4 কিভাবে দিই? লজিক বুঝতে পেরেছেন এটা? জি জি, সর্বোচ্চকে অতিক্রম করা যাবে না। হ্যাঁ, কারণ আইনে ধারাতে বলে যাচ্ছে যে এখানে অনধিক 3 বছর। আবার যদি আমি যাই আরেকটা ধারার কথা যদি বলি, 406 ধারা, 406 ধারাতেও 3 বছর, 420, 420-এ 7 বছর। তো দুইটা যুক্ত করে 7 বছর অতিরিক্ত করা যাবে না, কারণ যে ধারার অপরাধ করেছি সর্বোচ্চ অপরাধ দিলেও তো 7 বছর ক্রস হবে না। তাহলে আপনি অর্থদণ্ড অনাদায়ে যুক্ত করে 7 বছর আরো বাড়িয়ে দিচ্ছেন, সেটা তো কি হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। তখন আপিলে গিয়ে এই দণ্ড বাতিল হয়ে যেতে পারে বা কমে যাবে। তাহলে ম্যাজিস্ট্রেট বা জজ মানে জেনে বুঝে তো এই কাজটা করবে না, কারণ তারা তো প্র্যাকটিস করেন, তারা তো জানেন, তারা বিচার করছেন। আচ্ছা, ধারা ওই যে 63। বৈচারিক দক্ষতা স্যার, বৈচারিক হ্যাঁ, দক্ষতা থাকবে। হ্যাঁ, বৈচারিক দক্ষতা থাকবে। আমরা অ্যাডভোকেট যারা প্র্যাকটিস করি, আমার আসামিকে যদি এই কাজ করে আমি তো সঙ্গে সঙ্গে অবজেকশন জানাবো যে স্যার আপনার ভুল হচ্ছে, এটা করতে জি পারেন জি না। জি জি। আম- আমার তোর মাথাতে আছে কোনটাতে কত। এবং আমি যেই মামলা নিয়ে মনে করেন 1 বছর 2 বছর, মাদকের মামলা হলে তো 5 বছর 6 বছর চলে, জিয়ার মামলা। তো এই 5 বছর 6 বছর যে মামলা নিয়ে আমি নথি হাতে নিয়ে আসি, 5টা 6টা ধারা সর্বোচ্চ থাকবে। মাদকের মামলা হলে একটা ধারা থাকবে, আর যদি পেনাল কোডের মামলা হয় 2 3টা ধারা থাকবে, মারামারি মামলা। তো এই যে ধারাগুলোর আমার কি জানা নাই? আমি তো পড়াচ্ছি, সব উকিলই জানেন যারা প্র্যাকটিস করেন যে এই ধারাতে কত সর্বোচ্চ শাস্তি। জানা না থাকলেও যেদিন রায় হবে সেদিন উনি দেখে যাবেন, নিশ্চয় দেখে যাবে যে কত হতে পারে। তো যখন অতিরিক্ত দিয়ে ফেলবে তখন আদালতকে স্মরণ করে দিবে, স্যার মনে হয় আপনার ভুল হচ্ছে, কারণ সর্বোচ্চ এত দেওয়া যায়। আর স্যার চাইলে কিন্তু বই বের করে দেখতেও পারবেন। 66, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি। মানে কারাদণ্ডের প্রকৃতি, নেচার অফ ইমপ্রাইজনমেন্ট বলতে কি, যে এটা রিগোরাস না সিম্পল, সশ্রম না বিনাশ্রম, এটাকে নেচার বা প্রকৃতি বলা হচ্ছে। কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত যদি হয় তাহলে উক্ত অপরাধের দণ্ডিত কারাদণ্ডের প্রকৃতি অনুরূপ হবে। মনে করেন যে 3 বছরের সশ্রম দিল এবং অর্থদণ্ড দিল, অর্থদণ্ড অনাদায়ে, এদিকে 3 বছর মূল কারাদণ্ড সশ্রম দিয়েছে, তাই অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড কিন্তু সশ্রমই দিতে হবে। আতাউর রহমান, আতাউর রহমান ভাই, লাইন আসার সুযোগ দিয়েছি। এখন ভাই আছেন না, ভাইয়ের মিসেস আছেন, আপু আছেন, বলেন, তাড়াতাড়ি লাইনে আসতে হবে। বাম দিকে মাইক আছে, সেটা অন করে কথা বলতে হবে। অথবা আমি সুযোগ দিচ্ছি, স্ক্রিনে আপনার লেখা যাচ্ছে আনমিউট, আনমিউটেড টাচ করেন। দুঃখিত, আপনাকে 4 5 বার সুযোগ দিয়েছি, আপনি আসতে পারলেন না। কোর্টে যে আবার কমপ্লেন করবেন না কালকে যে ভাই আমাকে লাইনে ডাকেন না। রাজশাহীর ভাই। আচ্ছা, ধারা 67। আচ্ছা, আমার 66 শেষ হয়নি। এই যে পড়াতে গিয়ে মাঝখানে যদি নক করেন এই প্রবলেমটা হয় আপনাদের, বোঝার চেষ্টা করে, যে জায়গায় বুঝতে পারবেন না আমি ক্লাস শেষে কি বলি, যাদের প্রশ্ন আছে প্রশ্ন করেন। ক্লাস শেষে প্রশ্নের সুযোগ দিই কিনা আমি, কামরুল ভাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো আপনারা বোঝার চেষ্টা করেন, ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, অথবা
ক্লাস শেষে প্রশ্ন করবেন, নাহলে ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে, তাহলে ক্লাস শেষ করতে পারবো না। যেমন 1 মিনিটে বিরতি শুরু হবে। তাহলে উক্ত অপরাধে বর্ধিত কারাদণ্ডের প্রকৃতির অনুরূপ হবে। তার মানে সশ্রম দিয়েছিল, সশ্রমই দিতে হবে। বিনাশ্রম দিয়েছিল, ওই অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রমই দিতে হবে। মানে মূল যে কারাদণ্ড সেটার অনুরূপ, মানে একই। 3 বছরের কারাদণ্ড সশ্রম, অর্থদণ্ড। অর্থদণ্ড অনাদায়ে যদি কারাদণ্ড যুক্ত হয় 2-3 মাস, ওই সশ্রমই দিতে হবে। আর 3 বছরে যদি বিনাশ্রম দিয়ে থাকে, অর্থদণ্ড অনাদায়ে ওই বিনাশ্রমই দিতে হবে। মানে তেল আর জলে মিশবে না, তেল হলে তেলে দিতে হবে, আর জল হলে জলের মধ্যে জলই দিতে হবে। 67, শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে অর্থদণ্ড অনাদায়ে সর্বদা বিনাশ্রম হবে। মানে শুধুমাত্র ফাইন দিয়েছে। যেমন অনেক সময় আরএমপির যদি মামলা হয় বা, হ্যাঁ, রাজীব ভাইকে লাইনে আসার সুযোগ দিয়েছে, সম্ভব হলে লাইনে এসে থাকবেন যদি নয়েজ না থাকে। রাজীব ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন হ্যাঁ, স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছে। ক্লাস বোঝা যায় ভাই? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, কিন্তু আমার এখানে নয়েজ হবে। আমার পাশে একটা খেলা হচ্ছে, একদম বাসার পাশে, খুব মিউজিক চালাচ্ছে আর কি। এখন কিন্তু বুঝতে পারছি না, মিউজিকটা আসছে না। থাকেন, সমস্যা একটু নাই। বন্ধ। যদি সমস্যা হয় আমি লাইন থেকে আপনাকে মিউট করে দিব। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, রাইট। আপনাদের মোটামুটি রিভিশন হয়ে যাচ্ছে, যেহেতু এর আগে একবার পড়েছেন এটা, তাই না? জি স্যার। তাহলে আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। এর আগে আমরা দেখলাম যদি কারাদণ্ড প্লাস অর্থদণ্ড উভয় থাকে তাহলে কি হবে। আর 67-তে বলা হচ্ছে শুধু যদি কারাদণ্ড হয় তাহলে এটা বিনাশ্রমই দিতে হবে। তারও আবার একটা ক্যাটাগরি করে দিয়েছে। যদি অনূর্ধ্ব 50 টাকা, মানে ম্যাক্সিমাম 50 টাকা, 50 টাকার উপরে নয়, 50 টাকা বা তার নিচে, 50 টাকা, 40 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম যদি হয়, তাহলে এটা অনাদায়ে সর্বোচ্চ 2 বা অনূর্ধ্ব 2 মাস, মানে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম 2 মাস বিনাশ্রম দেওয়া যাবে। এটা 1860 সালের আইন। তাহলে ওই সময় 50 টাকার সাথে 2 মাসের কানেকশন। আর অনূর্ধ্ব 100 টাকা, তার মানে 51 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত যদি হয় তাহলে 4 মাস। আর অন্য ক্ষেত্রে তার মানে 100 টাকার অধিক, 100 টাকা যদি প্লাস হয়ে যায়, 101 থেকে আনলিমিটেড, তাহলে অনূর্ধ্ব 6 মাস বিনাশ্রম কারাদণ্ড দিতে হবে। এই শুধুমাত্র ফাইন থাকলে এটা অনাদায়ে অর্থদণ্ডের পরিমাণটার, মানে অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডে দেওয়ার যে মেয়াদটা সেটা এখানে উল্লেখ করা আছে সুন্দর করে। আশা করি ক্লিয়ার হলো। 68, অর্থদণ্ডের অর্থ অনাদায়ে কারাদণ্ডের সমাপ্তি হবে। দেখবেন ফৌজদারি কার্যবিধির 386 এবং 389 ধারাতে যে বিধানটা বলা আছে, বলা হচ্ছে কেউ যদি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে বিনাশ্রম কারাদণ্ড দিল, সেই কারাদণ্ড যদি ভোগ করা অবস্থায় সে বলে যে আমি তো ওই সময় টাকা দিতে পারিনি, কিন্তু এখন আমার কাছে টাকা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, আমার পরিবারের লোকজন টাকা ম্যানেজ করেছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো টাকা দিয়ে দিলে কিন্তু তাকে সঙ্গে সঙ্গে কি করবে, মুক্তি দিবে। তো এইটা সম্পর্কে 69 বলা হচ্ছে অর্থদণ্ডের অর্থ আনুপাতিক যদি আদায় করা হয় তাহলে কারাদণ্ডের পরিসমাপ্তি হবে। এই কথাটা লিখা আছে। আর এই যে এখানে কিছু উদাহরণ লিখা আছে, এগুলো কিন্তু আমার নোটে বানানো, মানে আপনাদের বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। এটা অন্য কারো নোটে নাই, এটা আমার ক্রিয়েশন আপনাদের বোঝানোর জন্য। কি, মনে করেন এ নামের একজন ব্যক্তির 10,000 টাকা অর্থদণ্ড হলো এবং তা অনাদায়ে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড হলো। আচ্ছা, এক্ষেত্রে প্রতি মাস কারাদণ্ডের জন্য আনুপাতিক অর্থ 2,500 টাকা, মানে 2,500 টাকা 1 মাস, আর 2,500 টাকা 1 মাস, মানে 5,000 টাকা 2 মাস। বুঝতে পেরেছেন এই লাইনটুকু, জি স্যার, রাজীব ভাই? বুঝতে হ্যাঁ, বুঝতে পেরেছি মনে স্যার। করেন যে মনে করেন যে বলছে তুমি হয় 10,000 টাকা দাও, না হলে তোমাকে 4 মাস জেল খাটতে হবে। জি তার স্যার। মানে প্রতি মাসের জন্য তাকে 2,500 টাকা দিতে হবে, 4 ভাগের 1 ভাগ, তাই না? জি স্যার। এখন সে সে যদি বলে যে ঠিক আছে, দিতে পারলো না, তাহলে তাকে জেলে পাঠিয়ে দিল। তাহলে প্রথম মাস কারাদণ্ড উত্তীর্ণ হবার পূর্বে এখন সে মনে করেন যে 30 দিনের আগে 20-25 দিন জেল খাটলো। 25 দিন জেল খাটার পর বলছে যে আমি বাকি টাকা দিয়ে দিব। তার মানে তাহলে বাকি টাকা বলতে 1 মাসের জেল, বল ঠিক আছে তুমি তাহলে আর 5 দিন জেল খাটো, তাহলে 1 মাস পূর্ণ হবে, তাহলে 1 মাসের 2.5 লক্ষ টাকা মাফ।
এই 2500 টাকা মাপ আর 7500 টাকা পরিশোধ হবে। তাহলে ওই সময় সে জি যদি স্যার। 7500 টাকা পরিশোধ করে, তবে প্রথম মাস কারাবাস উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সে মুক্তি পাবে। তার মানে 25 দিনের দিন এই কথা বলছে, তো ঠিক আছে, 25 দিন তো আর 5 দিন তুমি জেলে থাকো, থাকার পরে 7500 টাকা দিলেই তুমি বের হতে পারবে। এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। তারপরে প্রথম মাস কারাদণ্ড উত্তীর্ণ হবার সময় সে যদি 30 দিন বা 31 দিন, 31তম দিনে যদি বলে, তার মানে অলরেডি সে 1 মাস কারাভোগ করেছে। এখন সে যদি বলে আমি 7500 টাকা দিয়ে দিচ্ছি আজকে, তাহলে তাকে অবিলম্বে মানে সাথে সাথে মুক্তি দিবে। কারণ ওই 1 মাসের জন্য 2500 টাকা মাফ, আর এইদিকে মাফ না, 2500 টাকা পরিশোধ, আর এইদিকে 7500 টাকা। এটা একটা বিষয়। দ্বিতীয় মাস কারাবাস উত্তীর্ণ হবার পূর্বে ওই মনে করেন 1 মাস 25 দিন, মানে 55-56 দিনের সময় যদি সে বলে যে 2 মাস হতে গেল, ওই সময় সে যদি বলে যে ঠিক আছে আমার তো 2 মাস হতে গেল, আমি তাহলে অর্ধেক মাপ পাবো আর অর্ধেক আমি 5000 টাকা দিচ্ছি, তাহলে যখনই 60 দিন বা দ্বিতীয় মাস পূর্ণ হবে তখনই সে মুক্তি পাবে। আর মনে করেন 60তম বা 61তম দিনে সে যদি এই কথা বলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে মুক্তি দিতে হবে। আবার সে তৃতীয় মাস, তৃতীয় মাসের একটু পূর্বে মানে প্রায় আপনার 89 দিন বা 87 দিন বা 85 দিন পরে এই কথা যদি বলে যে আমার প্রায় তো 3 মাস হয়ে গেল, 7500 টাকা মাফ হচ্ছে আমার, তাহলে আমি আর 2500 টাকা দিচ্ছি, বাকি আমাকে 1 মাস ছেড়ে দেন। তাহলে তৃতীয় মাস পূর্ণ হলে মানে 90 দিন পূর্ণ হলেই তাকে ছেড়ে দিবে। বুঝতে পেরেছেন? আর মনে করেন নব্বই জি দিনে স্যার। বা 91 দিন বা 92 দিনে সে যদি বলে যে আমার তো 3 মাস হয়ে গেল অলরেডি, তো আমি আজকেই দিয়ে দিচ্ছি 2.5 লক্ষ টাকা, 2500 টাকা, আজকে আমাকে ছেড়ে দেন, তাহলে অবিলম্বে ছেড়ে দিবে। এই উদাহরণ দিয়ে ম্যাথামেটিক্যাল যদি কোনো প্রশ্ন আসে, অনেক সময় আপনাদেরকে এই ধরনের উদাহরণ দিবে। যেমন এখানে 10,000 আছে, 10,000 না থেকে এখানে থাকতে পারে 2,000 বা 20,000 বা 1 লাখ, আর এখানে 4 মাস না দিয়ে যদি দেয় 2 মাস। তো এগুলো ক্যালকুলেশন বোঝার জন্য এতগুলো আমাকে কাঠখড়ি মানে পোড়াতে হলো আপনাদের বোঝানোর জন্য। তো এটা বুঝলে আশা করি ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছেন, যে সিস্টেমটাকে অনুপাতের অঙ্ক আমরা পড়িনি হাই স্কুলে, বা ক্লাস জি স্যার, ফাইভেও করেছি। মনে হয় অনুপাতের অঙ্ক ছিল, এই মোটামুটি ওই অনুপাতের অঙ্ক এটা। তো যারা ম্যাথ একটু কম বোঝেন তাদের জন্য এই পরিশ্রমটা করা। আচ্ছা, ধারা ৭০, অর্থদণ্ড অনাদায়ের সময়সীমা। এই প্রশ্ন যদি আসে কতদিনের মধ্যে অর্থদণ্ড আদায় করতে হবে, ৭০ ধারাতে কিন্তু প্রশ্ন আসে, বিগত সালে এসেছে। তাহলে মনে রাখবেন, রায়ের 6 বছরের মধ্যে বা কারাদণ্ড বাসকালে। মনে করেন সে যদি সে যদি 1 বছর কারাভোগ করে, তাহলে তো 6 বছরের আগেই তার 1 বছরের মধ্যেই নিয়ে নিতে হবে। সে যদি 10 বছরের কারাদণ্ড হয়, তাহলে 10 বছর আর ছয়, 6 বছর, 6 বছর কম, তাহলে 6 বছরের মধ্যে নিয়ে নিতে হবে। এখন তার কারাদণ্ড যদি হয় 4 বছর, তাহলে 6 বছরের জন্য যদি অপেক্ষা করি যে 4 বছর পর তাকে বের করে দিব, মুক্তি দিব, তারপরে বাকি 2 বছর তাকে বাড়ি থেকে আবার খুঁজে খুঁজে বের করব কারাদণ্ড, মানে ওই যে অর্থদণ্ড আদায় করার জন্য, তার মানে তার যদি 6 বছরের কম কারাদণ্ড হয়, তাহলে কারাবাস কালেই মানে জেলে থাকা অবস্থাতেই টাকা নিয়ে নিতে হবে। জেল থেকে বের হয়ে গেলে তো সে হাওয়া হয়ে যাবে। হাওয়া হয়ে যাক আর না যাক, জেলে থাকা অবস্থায় তার টাকাটা নিয়ে নিতে হবে। সেটা 6 বছরের আগে হতে পারে যদি 6 বছরের কম কারাদণ্ড হয়, আর 6 বছর বা বেশি কারাদণ্ডের ক্ষেত্রে 6 বছর একটা ফ্লেক্সিবল টাইম থাকবে সেটা আদায় করার জন্য। এটা বুঝতে পারলেন? জি স্যার। কারাবাসকালে আসামের মৃত্যুর ফলে তার সম্পত্তি দায়মুক্ত হবে না, এটা গুরুত্বপূর্ণ। যে ফৌজদারি মামলায় যদি আসামি মারা যায় এবং তার অর্থদণ্ড অনাদায় থাকে, মনে করেন যে 1 লক্ষ টাকা আদায় করতে হবে, 1 লক্ষ টাকা না দিয়ে সে জেলখানায় মারা গেল, তাহলে কিন্তু তার যদি সম্পত্তি থাকে সে সম্পত্তি থেকে টাকা আদায় করবে। ওদের সম্পত্তি কি করবে? বাজেয়াপ্ত করবে, করে অকশনে বিক্রয় করে টাকা আদায় করবে। অর্থাৎ আসামির সম্পত্তি হতে অর্থদণ্ড আদায় করা যাবে। এখন যদি আসামির সম্পত্তি না থাকে, আসামির বাবার থাক বা আসামির ছেলের থাক বা ভাইয়ের থাক, সেক্ষেত্রে নেওয়া যাবে না। আসামির নিজের নামে সম্পত্তি থাকতে হবে। ধারা 71, কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা। আমরা সিআরপিসির 35 ও 235 চার্জ গঠন সংক্রান্ত বিধানগুলো পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। যে একটা মামলা একটা চার্জ হবে না একাধিক চার্জ হবে। আসামি অনেকগুলো, 10টা আসামি একটা অপরাধ করেছে, 10 জনের জন্য আলাদা আলাদা 10টা মামলা হবে না একটা মামলা হবে। তারপরে একটা মনে মামলা হয়েছে। করেন, হ্যাঁ, ডাকাতি করছে, রহিমের বাড়িতে ডাকাতি করলো রাত 3টায়,
রাত 4টাতে রহিমের ভাই করিমের বাড়িতে ডাকাতি করলো। এখন রহিম করিম আলাদা দুইটা মামলা করবে, না দুই ভাই মিলে একটা মামলা হবে? তো এই জিনিসগুলো বলা আছে একটা মামলা। আপনার সিআরপিসির 235, 34 এই ধারাগুলোতে। হ্যাঁ, তো চার্জ ও মামলার সংখ্যা নির্ধারণ হয় এই ধারাগুলো। তো একজনকে বেত্রাঘাত যদি কেউ করে, একটু আপনার এই যে নড়াচড়া হচ্ছে, এই কারণে একটু শব্দ আসছে। হ্যাঁ, মাইক্রোফোনের আপনাকে মিউট করে দিলাম, তাহলে আপনার ভিডিওটা ক্লিয়ার হবে। যে ভিডিওটা আপনাদের জন্য রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে। একজনকে বেত্রাঘাত একই কার্যের অংশ, একটি শাস্তি হবে। মনে করেন যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে 100 বার বেতের আঘাত করেছে, তাহলে একটি মাত্র শাস্তি হবে। কিন্তু আসামি একটা, দুইটা ব্যক্তিকে আঘাত করেছে, একজনকে করেছে 50টা, আরেকজনকে করেছে 20টা, তাহলে 70টা আঘাত করেছে। কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তিকে যেহেতু করেছে, তাই তার সাজা হবে দুইটা। মনে করেন রহিমকে আঘাত করেছে, রহিমকে আঘাতের জন্য একটা শাস্তি হবে, করিমকে আঘাত করলে করিমকে আঘাতের জন্য আলাদা শাস্তি হবে, এবং দুইটা শাস্তি কম্বিনেশন হবে, যোগফল হবে। এটা বলা হচ্ছে। 72, কতিপয় অপরাধের কোনটির জন্য দোষী সন্দেহ থাকলে যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি তা প্রদান করতে হবে। এখন মামলা হচ্ছে, হ্যাঁ আনোয়ার ভাই বলেন কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আনোয়ার ভাই, আপনি লাইনে এসেছেন, কথা বলতে হবে, বসে থাকলে হবে না। আপনার লাইন অন আছে আনোয়ার ভাই? দুঃখিত ভাই, আপনি ক্লাসের শেষে আবার কথা বলবেন, আপনি নোট করে রাখেন কি কথা বলবেন। 72 বলছে কতিপয় অপরাধের কোনটির জন্য দোষী সন্দেহ হলে, মনে করেন চুরি করেছে না অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে, বোঝা যাচ্ছে না। চুরি করেছে না দস্যুতা সংগঠিত করেছে, বোঝা যাচ্ছে না। চুরি করেছে না বলপূর্বক আদায় করেছে, বোঝা যাচ্ছে না। তো দুইটা অপরাধের কোনটা সেটা যেহেতু সন্দেহ তৈরি হয়েছে, তাহলে সন্দেহের সুবিধা কে নিবে? আসামি নিবে। তাই অপরাধ তো করেছে এটা মনে হচ্ছে, কিন্তু কি করেছে সেটা বোঝা যাচ্ছে না। একটা মোবাইল নিয়েছে, একটা মোবাইল ফোন সে চুরি করে নিয়ে গেছে না জোর করে ছিনতাই করে নিয়ে গেছে, মানে বলপূর্বক আদায় করেছে, চাঁদাবাজির মাধ্যমে নিয়েছে না দস্যুতার মাধ্যমে নিয়েছে, বোঝা যাচ্ছে না। কিন্তু মোবাইল ফোন সে নিয়েছে, অপরাধ করেছেই তো নিশ্চয়ই। এটা যখন বোঝা যাবে না যে কোন অপরাধটা করেছে, অপরাধটা ফিক্সড করা যাচ্ছে না, নির্ধারণ করা যাচ্ছে না, তখন যেটার সাজা কম সেটার সাজা দিতে হবে, যেন আসামির ক্ষতি না হয়। সন্দেহ তৈরি হলে এই সন্দেহের সুবিধা আসামি নিবে। তার মানে সর্বনিম্ন যেহেতু সাজা হচ্ছে, তার মানে আসামি একটু ভালো হবে, বেশি সাজা হলে আসামির অসুবিধা হতো। 73, নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট। কারাদণ্ডের মেয়াদ অনধিক 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাস অনধিক, আর 1 বছর হলে 2 মাস, আর 1 বছরের অধিক হলে 3 মাস। তাহলে সলিটারি কনফাইনমেন্ট মানে হচ্ছে নির্জন কারাবাস, এবং এটা সর্বোচ্চ 3 মাস দেওয়া যায়। 1 বছরের অধিক কারাদণ্ড যদি কারো হয়, তাহলে নির্জনে তাকে রাখা যাবে 3 মাস। তার মানে সর্বোচ্চ নির্জন কারাবাস 3 মাস পর্যন্ত দেওয়া যাবে, তার বেশি দেওয়া যায় না। 74 ধারায় এই নির্জন কারাবাস দেওয়ার সীমা বা কিছু নিয়ম কানুন বেঁধে দেওয়া আছে। লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট, একটানা বা এক নাগাড়ে নির্জন কারাবাস 14 দিনের বেশি দেওয়া যাবে না। এখন একজন ব্যক্তিকে 3 মাসের যদি নির্জন কারাবাস দেওয়া হয়, মানে অন্যদের থেকে একটু আলাদা করে রাখবে। যেমন করোনার সময় বিদেশ থেকে কেউ আসলে তাকে আলাদা করে রাখা হতো কিছুদিন, এবং তাকে অবজারভেশনে রাখা হতো। তো এরকম আলাদা রাখা হবে। ভেতরে তো যারা বন্দী তাদেরকে একসাথেই থাকার সুযোগ করে দেওয়া হয়, এবং রাত্রে ঘুমায় হয়তো বা আলাদা আলাদা সেলে, এবং কিছু সেলে ডাবল থাকে, ট্রিপল থাকে, 10 জন 20 জন থাকে, গণরুম থাকে। কিন্তু আবার দিনের বেলা কিন্তু ছেড়ে দেয়, এবং ভিতরে তারা কাজ করে বেড়ায়, অনেকটা ডরমিটরি বা আবাসিক কোনো প্রতিষ্ঠানের মতন। তো এভাবে তারা ঘুরে বেড়ায়। তো যখন নির্জন কারাবাস দিবে, ঘুরে বেড়ানোর সুযোগটা থাকবে না তাকে। সে হয়তোবা ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দুর্ধর্ষ অপরাধী, সে হয়তোবা রেপ কেসের আসামি, এবং তার একাধিক রেপ করার কি আছে, রিপোর্ট আছে, মানে মামলায় তার বিভিন্ন রায়ে দেখা যাচ্ছে যে সে
খুন করেছে একাধিক এবং সে খুবই আক্রমণাত্মক, যাকে তাকে আক্রমণ করে ফেলে, তখন তাকে আলাদা রাখতে হবে। মানে যখন হিংস্র আচরণ করবে তখন আলাদা রাখতে হবে, এরকম। নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরাম দিতে হবে, অর্থাৎ 14 দিন দিলাম, কিছুদিন গ্যাপ দিলাম, আবার 14 দিন দিলাম, এভাবে। আর কারাদণ্ডের মেয়াদ 3 মাসের অধিক হলে নির্জন কারাবাস কোনো মাসে 7 দিনের বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, ওমর খায়ের ভাই কেমন আছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি স্যার ওই খবর? যে এটা কি এই যে স্যার, জি আলহামদুলিল্লাহ স্যার, ওই যে নির্জন কারাবাসটা স্যার কন্ডোম সেল সাথে তুলনা করা যায় কিনা? যেমন এক্স্যাক্টলি যে যার এক্স্যাক্টলি কন্ডেম কন্ডেম সেলটা যেরকম নির্জন কারাবাসও সেরকম। কন্ডেম সেল মানে যারা ফাঁসির আসামি, কিছুদিন পরে জি যাদের স্যার যাদের ফাঁসি কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে কন্ডেম সেলে রাখা হয়। কন্ডেম সেল মানে ছোট একটা রুম, অ্যাটাচ বাথরুমের মতন, একটু কষ্ট করে ঘুমাই, এবং একটা সেখানে কি আছে, বসার মতো জায়গা আছে, মানে প্রসাব পায়খানা সেখানেই, খাওয়া দাওয়া সেখানেই, জি আলাদা কোনো স্যার জায়গা নাই। মানে অ্যাটাচ বাথরুম বলতে যে আলাদা করে রুম করা আছে না, ওই বাথরুমের সমানই রুম, ওখানেই খাওয়া, ওখানেই টয়লেট করা, ওখানে প্রসাব করা, সবকিছু ওখানেই। এটা হচ্ছে কন্ডেম সেল। এবং একটা ছোট্ট কি থাকবে, ভেন্টিলেশন থাকবে, আলো বাতাস যাতায়াতের জন্য, এবং অধিকাংশ সময় অন্ধকার থাকে। ভিতরে অনেক সময় ফ্যানের ব্যবস্থা থাকে, নাও থাকতে পারে, কিন্তু সে বাইরে বের হতে পারবে না। এবং আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, যে গানটা মনে আছে, আশরাফ বলেন স্যার। উদাস, যে আমি বন্দি কারাগারে মা, সকাল আর সন্ধ্যায় 2টি করে রুটি দেয়, তাই না? জেলখানার জি স্যার, কি যেন বলে, সম্বল যে থালাবাটি, সম্বল, থালাবাটি কম্বল স্যার। থালাবাটি কম্বল, এরকম একটা গান আছে। ওই গানে কিন্তু কন্ডেম সেলের কথা বলা আছে খুব সুন্দর করে। জি স্যার জি। তো এখানে বাইরের আলো চোখে পড়ে না মা, এটা আমি বলতে চাচ্ছিলাম। আসলে কন্ডেম সেলে বাইরের আলো কিন্তু খুব একটা পড়ে না। দিনের অল্প কিছু সময় বাইরের সূর্যের আলো সরাসরি আসে না, একটু ইনডিরেক্টলি আসে। তো কন্ডেম সেলের গল্প হচ্ছে ওই আশরাফ উদাসের গান। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। তারা, হ্যাঁ, শ্রাবণী আপু বলেন। স্যার এই যে আহ, নির্জন কারাবাসের যে ব্যাপারটা স্যার, তিন তিন মাস, এটা কি হুম স্যার সম্পূর্ণ আহ, সাজা প্রাপ্ত যে সময়টা, সেই হুম হুম। সময়টাকে স্যার পুরাপুরি কি 3 মাস, 3 মাসে বিভক্ত করতে হবে স্যার? হ্যাঁ, এখানে আমি আরেকটু বলি, এই দুইটা ধারাকে কেন্দ্র করে এটা হচ্ছে, সেটা হচ্ছে 73 এবং 74। 73 ধারায় বলছে কতদিন পর্যন্ত দেওয়া যাবে, হ্যাঁ, এবং 74 ধারায় বলছে এটা দিব কিভাবে। মনে করেন যে ওই যে বলা হচ্ছে যে জ্বর হলে 500 500 mg কি খেতে হয়, নাপা খেতে হয়, তাই না? তো 73 ধারায় নাপার পরিমাণ বললো। আর 74 ধারায় হচ্ছে কয়বার খেতে হবে, সকাল, দুপুর, রাত। হ্যাঁ, তো নিচে যে পরিমাণ লিখছে যে 1 0 1 1 1, তো এটা হচ্ছে 74 ধারার বিষয়। আবার আমি একটু সহজ করে দিই। মনে করেন যে কাউকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো, এবং সেই সাথে 3 মাস তাকে নির্জন কারাবাস দেওয়া হলো। এখন যেহেতু 3 মাস দেওয়া হচ্ছে, তো মনে করেন সে এই, তার কারা শুরু হলো হচ্ছে এই নভেম্বর মাসের 1 তারিখ থেকে। নভেম্বর মাসের 1 তারিখে সে চলে গেল জেলখানায় 2025 সালের নভেম্বরের 1 তারিখে, মানে গত শনিবার থেকে। এখন এই নভেম্বর মাসে যদি তাকে নির্জনে দেওয়া হয়, তাহলে তাকে নভেম্বর মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত রাখা যাবে, একটানা 14 দিন, তার বেশি না। 15তম তারিখে তাকে আবার বাইরে রাখতে হবে। নাহলে কি হবে, একটা মানুষ 14 দিন যদি থাকে, তার তো মানসিক, কথা বলতে না পারলে মানুষের সাথে পাগল হয়ে যাবে না? এবং তার স্কিন ডিজিজ শুরু হবে, অন্ধকারে থাকার কারণে তার শারীরিক মানসিক অবস্থার অবনতি হবে, পাগল হয়ে যেতে পারে। তাই 15তম দিনে তাকে বাইরে বের করতে হবে 14 দিন রাখার পরে। তারপরে কি দিতে হবে, কিছুদিন বিরতি দিতে হবে, পূর্বে এবং পরে বিরতি। হয়তো বা 5 6 দিন বা 1 সপ্তাহ সে বাইরে থাকলো, তারপরে সে 22 23 তারিখের দিকে আবার চলে গেল কোথায়, নির্জন কারাবাসে, যে আবার তাকে 14 দিন রাখলো। ক্লিয়ার হলেন বিষয়টা? স্যার আমার একটু প্রশ্ন স্যার মানে আছে। 7 7 বছর যদি স্যার কারাদণ্ড হয় স্যার, সেই ক্ষেত্রে 3 মাস যদি নির্জন কারাবাস দেয়, সেটা স্যার প্রথম দিকেই শেষ করে ফেলতে হবে? না না, এখানে এই যে 3 নম্বর শেষের পয়েন্ট, যে দেখেন কারাদণ্ডের মেয়াদ 3 মাসের অধিক হলে, যদি তার কারাদণ্ডের মেয়াদ 3 মাসের অধিক হয়, তাহলে আমি 7 বছর বলছি, তাহলে নির্জন কারাবাস যে কোনো মাসে 7 দিনের বেশি দেওয়া যাবে না। আচ্ছা, প্রথম উদাহরণে একটু কারেকশন নিয়ে আসছি, যে 7 বছর দিয়েছি,
এখন অনেক তো সময় আছে, যেহেতু অনেক সময় আছে, 14 দিন করে না দেয় তখন 7 দিন করে দিতে হবে। আর মনে করেন কোন ব্যক্তিকে 3 মাস কারাদণ্ড দিয়েছে এবং তার মধ্যে আবার 1 মাস দিয়েছে কি নির্জন, তার পুরোই হচ্ছে 3 মাস কারাদণ্ড বা 2 মাস কারাদণ্ড, তার মধ্যে 1 মাস দিয়েছে কি নির্জন, তাহলে তাকে 14 দিন করে রাখতে হবে। বুঝতে পেরেছেন? কারণ 14 দিন করে না রাখলে তো শেষই হবে না, তার কারাবাস শেষ হয়ে যাবে কিন্তু নির্জন শেষ হবে না। বুঝতে পেরেছেন? মানে কারাবাসের মেয়াদ যদি বেশি হয়, কারাবাসের মেয়াদ বেশি হলে 14 দিন করে রাখতে হবে, আর কারাবাসের মেয়াদ যদি কম হয়, কারাবাসের মেয়াদ যদি কম হয় তাহলে 14 দিন করে রাখতে হবে। আর কারাবাসের মেয়াদ যদি বেশি হয়, অনেক সময় আছে, তখন 7 দিন করে রাখতে হবে। ক্লিয়ার? এই 73 74 একসাথে পড়তে হবে, নাহলে প্রবলেম হবে। ওমর খায়ের ভাই বলেন। স্যার ওই যে কন্ডেম ছেলে যাদেরকে রাখে স্যার, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড তারা দণ্ডিত, তাদেরকে কিন্তু এই সুযোগ দেওয়া হয় না মনে হয় স্যার। না, কন্ডেম সেলের বিষয় সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে তাদেরকে এই সুযোগ দেওয়া হয় কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। সেটা জেল কোডে আছে, জেল কোড বলে আলাদা আইন আছে, সেগুলো না, জেলাররা এটা নাই ভালো স্যার, জানে। এটা নাই জেল করেছেন। জি স্যার, জি। তো এই 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 বিধানটা জেল কোডে আছে, কারণ জেলে কিভাবে নিয়ম কানুন আছে সেগুলো এটা জেলার এটা ভালো স্যার, জানে। এটা স্যার সংক্ষিপ্ত সাজার জন্য, এটা সংক্ষিপ্ত সাজার জন্য এটা, কিন্তু ওই যে হ্যাঁ, হ্যাঁ। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের জন্য ওইটা না। হুম, হুম। হতে পারে, সেটা প্র্যাকটিক্যাল বিষয় হতে পারে, আমাদের এমসিকিউ রিটেনে এটা আসবে না। ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, ওকে, ধন্যবাদ। আচ্ছা, আতিকুর রহমান, আপনি লাইন আসার চেষ্টা করছেন, আমি সুযোগ দিচ্ছি, আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আজকের ক্লাস বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রশ্ন আমার কি বলেন? প্রশ্নটা ছিল, সেটার প্রশ্নটা একটু পিছনে চলে গেছে। যেমন বন্দি কারাগারে, হ্যাঁ, যেই গানটার কথা বলছিলেন, ওই হ্যাঁ, গানটা হ্যাঁ। ওই গানটা তো স্যার ওই আশরাফ উদাসের না, ওই গানটা হয়েছে গা মুজিব পরদেশির। আশরাফ উদাসও গানটা গিয়েছে, আমি আশরাফ উদাসের কণ্ঠে শুনেছি। তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে স্যার। ওকে মানে স্যার। আশরাফ উদাস এবং মমতাজ, এই দুইজন মিলে একটা ডুয়েট, একটা অ্যালবাম ছিল। ওই অ্যালবামে আমার কালেকশনে ছিল, যতটুকু মনে পড়ছে, আমি ভুলও হতে পারি, এটা বিষয় হুম। না, কিন্তু ও স্যার। গানটা বিষয়। ওকে স্যার। হতে পারে মুজিব পরদেশির কণ্ঠে হয়তো বা আপনি শুনতে পারেন। আচ্ছা, জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, এর 75, পূর্বে দণ্ডবিধির দ্বাদশ, দ্বাদশ বলতে মুদ্রা ও স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, এবং সপ্তদশ মানে চুরি, এই ধরনের সপ্তদশে কিন্তু সম্পদের বিরুদ্ধে অপরাধের কথা বলা হয়েছে, যেমন চুরি, এটা একটা অধীনে অপরাধের জন্য কেউ যদি 3 বছর বা অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয় এবং এরপরে সে উক্ত অধ্যায়ের অধীনে পরবর্তী পুনরায় অপরাধে দোষী সাব্যস্ত হয়। মনে করেন একজন ব্যক্তি চুরি করলো, ধরা পড়লো, মামলা হলো, বিচার হলো, তার 3 বছর কারাদণ্ড হলো, অথবা 4 বছর বা 5 বছর কারাদণ্ড হলো, 3 বা তার বেশি হতে হবে। হওয়ার পর সে 3 বছর কি করলো, জেল, মানে সাজা খাটলো। 3 বছর বা 4 বছর যে কারাদণ্ড হলো সেটা সাজা খেটে সে বের হয়ে আসলো, মুক্ত হলো। তাহলে মনে করেন 2022 সালে তার জেল হয়েছিল, 3 বছর কারাদণ্ড ভোগ করে সে 2025-এ বের হলো। 25-এ বের হয়ে হয়তো বা মাস দুয়েক ভালো ছিল, তার যেহেতু স্বভাব চুরি করা, সে আবার চুরি করেছে, আবার চুরি করতেছে, আবার সে চুরি মামলার আসামি হয়েছে। এবার যদি আদালত দেখে যে সে পুনরায় অপরাধ করেছে একই অপরাধের, সে এবং দোষী সাব্যস্ত হলে তাকে আবার 3 বছর না দিয়ে তাকে চুরির মামলাতে আমরা জানি 379, 3 বছর, 380 7 বছর, 381 7 বছর, 382 10 বছর, তাহলে ম্যাক্সিমাম চুরি মামলায় 10 বছরের সাজা দেওয়া যায়। কিন্তু বলা হচ্ছে 75 ধারা যদি মিলে যায়, তার মানে সে যদি প্রথমবারের জন্য এই অপরাধটা করে থাকে তাহলে ওই ওই সেকশন গুলোতে হবে, কিন্তু সে এই অপরাধ এর আগেও করেছে এবং এর আগে 3 বছর বা তার বেশি সাজাভুক্ত হয়েছে সে, এবং সাজা খেটেওছে, এবং সে আবার এই এক অপরাধটা করছে, তার মানে তার স্বভাব খারাপ, চুরি করার অভ্যাস। বা এখানে স্ট্যাম্প বা মুদ্রা সংক্রান্ত যে অপরাধ, তার মানে স্ট্যাম্প সে নকল করে বা মুদ্রা সে কি করে, মানে টাকা জাল করে বা টাকা জাল চক্রের সাথে জড়িত কোনোভাবে। একজন জাল করে, তার হাতে দেয়, সে মার্কেটে ডিস্ট্রিবিউট করে, মার্কেটে ছড়িয়ে দেওয়ার কাজ করে। তো এগুলো যদি সে বারবার করতে থাকে, একবার 3 বছরের জেল হয়েছে, আবার জেল হচ্ছে, এরকম যদি হয় তাহলে তাকে কি করতে হবে?
যাবজ্জীবন অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে তার। বোঝা গেল এটা? কেউ লাইনে আছেন? আতিকুর রহমান জি জি সাহেব, বুঝতে পারলেন? জি জি স্যার, বুঝতে পারছি। আমি এখন যদি একই আমি একটা অপরাধ। প্রশ্ন করি, জি এখন বলেন। যদি আমি একটা প্রশ্ন করি, 379-তে বলা আছে চুরির জন্য সাধারণ সাজি হচ্ছে 3 বছর, আর জি স্যার। 380 মানে গৃহে চুরি করলে 7 বছর। এখন একজন ব্যক্তি গৃহে চুরি করেছে, তার সাজা কত হতে পারে? তাহলে অনূর্ধ্ব 7 বছর। কিন্তু যদি আমি এর সাথে একটু যুক্ত করি যে এর আগেও সে চুরি করেছিল এবং 3 বছরের সাজা ভোগ করেছে, এবার তার সাজা কত হতে পারে সর্বোচ্চ? তখন উত্তর এবার হবে স্যার যাবজ্জীবন। বুঝতে পেরেছেন? অপশনে যদি যাবজ্জীবন। যাবজ্জীবন থাকে তখন যাবজ্জীবন উত্তর হবে। এই প্রশ্ন কখনো করেনি, তবে আমার আমার ক্লাস টেস্টে আমি করেছি। তখন আমাকে ওই যে 380 ধারার সাথে 75 ধারা যুক্ত করে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। ওকে? অপশনে 10 বছর থাকলে স্যার? যদি যাবজ্জীবন না থাকে তখন 10 বছর উত্তর হবে। আচ্ছা। আর যদি যাবজ্জীবন এবং থাকে 10 বছরও থাকে, তাহলে যাবজ্জীবনটাই হবে। যাবজ্জীবন হবে, কারণ 75 ধারা তো অ্যালাউ করছে যাবজ্জীবন। আচ্ছা, পার্ট 3, এই যে ধারা 53 থেকে 75 আমরা এইমাত্র শেষ করলাম। বিগত বছরে এখান থেকে কত প্রশ্ন আসছে! যেমন 53 ধারা থেকে প্রশ্নের শেষ নাই। 1, 2, 3, 4, জুরি সারির 2 বার, বার কাউন্সিলে 2 বার, 4 বার। দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড আছে, বা দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কত প্রকার? আমরা একটু আগে দেখলাম 5 প্রকার। তো এটা 53 ধারা, দেখেন 53, 53, 53, 53, 53, 53। তাহলে 53 থেকে কত? 1, 2, 3, 4, 4 আর 5, আর এখানে আবার আপনার আছে হচ্ছে 4 বার। তাহলে 4, 1 নম্বরে 4 বার, 5, 6, 7, 8, 9, 9 বার এই 53 ধারা থেকে প্রশ্ন আসছে। এখানে কত প্রকার, আর এখানে 53 ধারায় আরো যে আমি যে 5 প্রকারের বিধান বুঝালাম সেগুলো মিলিয়ে। তো 53 ধারায় যদি পড়েন তাহলে এবারই প্রশ্ন কমন চলে আসার সম্ভাবনা আছে, কারণ 25 সালে 53 ধারা থেকে প্রশ্ন আসেনি। আপনাদের চলে আসতে পারে। অন্যান্য ধারা থেকে কি কি প্রশ্ন আসছে এখান থেকে দেখে নেবেন, যেটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেবো। আমাকে মেসেজ করবেন যে এত পৃষ্ঠার এত নম্বর এমসিকিউ বুঝিনি।